আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজা মেহর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় খুব ভালো আছি। মহামারী করোনা পরিস্থিতিতে যখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম স্থবির, তখনই শুরু হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনলাইন ক্লাস পরিচালনা। আর সেই অনলাইন ক্লাসের নামকরণ করেছিলেন আমার ঘরে আমার স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আমরাও দেবিদ্বার উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুল ও রাজা মেহর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস নামে আমরা ফেসবুক লাইভে ক্লাস নিয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভে ক্লাস দেখেছ, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্ধবার্ষিক পেরিয়ে যখন বার্ষিক সিলেবাসে চলে আসছি, তখনই শুরু করছি আমরা আমাদের বার্ষিক কার্যক্রম। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ রবিউল্লাহ, সহকারী শিক্ষক, ইসলাম ধর্ম, রাজা মেহর উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের ফেসবুক লাইভে ক্লাস দেখার জন্য প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবার আমাদের ক্লাস রুটিন আমরা দিয়ে থাকি। তোমরা সেখানে দেখে নিবে যে কোন দিন তোমাদের কোন বিষয়ে ক্লাস হবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, চলে যাচ্ছে আজকে আমার মূল ধারায়। নিচে আমরা কতগুলা চিত্র দেখতে পাচ্ছি। তোমরা বলো তো দেখি চিত্রটি কিসের এবং তোমরা কি বুঝতে পারো চিত্রগুলা দিয়ে। নিচে তোমরা বলবে যে ফুল, পাখির একসাথে কলরব করছে, খুব আনন্দ করছে, পাশাপাশি ফুলও দেখতে পাচ্ছি, তাই না? আমরা চিত্রে আরো কিছু দেখতে পাচ্ছি, যে এখানেও দেখতে পাচ্ছি যে কিছু প্রজাপতি তার ফুল থেকে গ্রাণ নিচ্ছে বা মধু সংগ্রহ করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি তার পাখি তার ফুলের সাথে মিতালি করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই চিত্রগুলো থেকে আমাদের আজকে পাঠ শিরোনাম বের করে নেব। আমরা আরো কিছু চিত্র প্রদর্শন হচ্ছে দেখতে পেরেছি, যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি টিয়া পাখি, পাশাপাশি এখানে বাবুই পাখি বসা আছে, ফুল, কত সুন্দর মনোরম ফুল, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো দেখি আমরা যে ছবিগুলো দেখেছি আজকে পাঠ শিরোনাম কি হতে পারে? গুড, নিশ্চয়ই তোমরা বলবে যে পাখির কাছে ফুলের কাছে। শিক্ষার্থী বন্ধুরা, পাখির কাছে ফুলের কাছে কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ। শিখন ফল, এই পাঠ থেকে আমরা যা শিখব, আমরা যা জানতে পারবো তার সংক্ষিপ্ত বর্ণনা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কবি পরিচিতি বলতে পারবে, এই কবিতার শব্দার্থগুলো বলতে পারবে, পাখির সাথে ফুলের যে সম্পর্ক গড়ে উঠেছে তা তোমরা বলতে পারবে। সকল ধর্মের মানুষই একই মানব জাতি, তা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা একটু দেখে নিই এখন আমাদের কবি পরিচিতি। কবি আল মাহমুদ তিনি 1936 সালে ব্রাহ্মণবাড়িয়ার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে মনোযোগ রাখো, কারণ এই প্রশ্নগুলি আমাদের নৈতিক আকারে আসবে, বহু নির্বাচনীতে আসতে পারে যে কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন। তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে 1936 সালে। যদি বলা হয় কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে নিশ্চয়ই যেন তোমরা বলতে পারো যে ব্রাহ্মণবাড়িয়ার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা জেনে নিলাম এখানে তিনটা নৈর্ভিত্তিক রয়ে গেছে। যদি বলা হয় কত সালে জন্মগ্রহণ করেন, একটি প্রশ্ন। যদি বলা হয় ব্রাহ্মণবাড়িয়া কোন জেলা জন্মগ্রহণ করেন, এখানে আরেকটি প্রশ্ন। যদি বলেন ব্রাহ্মণবাড়িয়ার কোন গ্রামে জন্মগ্রহণ করেন, এখানে আরেকটি প্রশ্নের উত্তর রয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে পাঠগুলো শোনো। আশা করি তোমরা তোমাদের
পাঠগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমরা ভালো করতে পারবে। কবিয়াল মাহমুদ তিনি পেশায় ছিলেন সাংবাদিকতা এবং তিনি একজন চাকরিজীবী ছিলেন। তিনি 1995 সালে তার চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। দেখো, প্রথমে আমরা বলছি তিনি অবসর গ্রহণ করেছেন। আসলে জানার একটা ইচ্ছা ছিল যে তিনি কিসে চাকরি করতেন। তাহলে আমরা জানি তিনি শিল্পকলা একাডেমিতে চাকরি করতেন আর তিনি সেখানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। দেখো, তার আরো কিছু পরিচিতি আছে যে কবিয়াল মাহমুদ যে গণকণ্ঠ, কর্ণফুলী পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো লোকভিত্তিক লুকায়িত আছে, তোমরা খুব মনোযোগ দিয়ে ভালো করে দেখো এবং শোনো। দেখো, এখানে যদি বলা হয় যে কবিয়াল মাহমুদ যে কোন পেশায় চাকরি করতেন, এখানে একটি প্রশ্ন। যদি বলা হয় তিনি বাংলা একাডেমির কোন পদে চাকরি করতেন, দেখো এখানে একটি প্রশ্নের উত্তর, পরিচালক পদে, তাই না? যদি বলা হয় তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন, তাহলে এখনো কিন্তু প্রশ্ন রয়ে গেছে গণকণ্ঠ এবং কর্ণফুলী পত্রিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি বলা হয় যে তিনি চাকরি থেকে কত সালে অবসর গ্রহণ করেন, তাহলে যেন আমরা বলতে পারি যে 1995 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই কবিতার কিছু পাখির কাছে ফুলের কাছে কবিতার কিছু শব্দার্থ দেখে নিই। যে মিনার, দেখো পাশাপাশি একটি মসজিদের মিনার দেওয়া আছে, তাই না? মিনার শব্দ হচ্ছে মসজিদের উঁচু স্তম্ভ। যেমন তোমাদের রাজামেহার কেন্দ্রীয় জামে মসজিদে খুব সুন্দর একটি মিনার রয়েছে, তাই না? যদি আমরা এগুলো থেকে বাক্য গঠন করি, কি হবে? মিনার বলবো কি আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের মিনারটি খুব সুন্দর, তাই না? গির্জের শব্দের অর্থ কি? দেখো, এখানে একটা গির্জে দেওয়া আছে। গির্জের শব্দের অর্থ হচ্ছে খ্রিস্টানদের উপাসনালয়, যেখানে খ্রিস্টান ধর্মের লোকেরা উপাসনা করে। যেমন আমরা মুসলমানরা উপাসনা করি কোথায়? মসজিদে, তাই না? গির্জে আর খ্রিস্টানদের উপাসনালয়ের নাম হচ্ছে গির্জে। চৌকিদার, দেখো ছবিটি দেখি তোমরা অর্থ বলতে পারো কিনা। চৌকিদার শব্দার্থ, গুড, সুন্দর বলেছ, দারোয়ান। আরেকটি শব্দার্থ আমাদের রয়ে গেছে এখানে, দেখো কলরব। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষের কোলাহল, তাই না? মানে জড়ো হয়েছে, সমবেত হয়েছে, একসাথে হয়েছে। তাহলে বুঝে গেল এখানে এই কোলাহল শব্দের অর্থ কলরব শব্দের অর্থ হচ্ছে কোলাহল, আর কোলাহল অর্থ কলরব, একই কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কতগুলো শব্দার্থ, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শব্দার্থগুলো কিন্তু ভালো করে জেনে নিবে, কারণ এই শব্দার্থগুলো হতে পারে তোমাদের জন্য একটি বহু নির্বাচনী প্রশ্ন। যদি বলা হয় গির্জের শব্দের অর্থ কি, তখন কি লিখবে বলো? যদি তোমরা এই শব্দার্থগুলো ভালো করে জানা থাকে, তাহলে তোমাদের উত্তরগুলা দিতে খুব সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি আবৃত্তি, আমরা কবিতাটি শিক্ষার্থী কর্তৃক আবৃত্তি করব। তাই এখানে তোমরা যেহেতু নাই, তাই আমি নিজেই আবৃত্তি করছি। পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা উগল গাল। সিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর গাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়, কো থেকে এক কটকু পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিগুর ওই পাড়, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ, রক্ত জবার চুপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে জোরল কলরব। কি আর করি পকেট থেকে খুলে সরার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। কবি আল মাহমুদ কত সুন্দর করে এই কবিতার পংক্তিগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা পাঠ বিশ্লেষণ করব। আমরা যে কবিতাটি আবৃত্তি করেছি, আমরা কবিতাটা পাঠ বিশ্লেষণ করব। কবি আল মাহমুদ বলছেন, নারিকেলেই ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। দেখো, এখানে কবি যদি বলেন যে
নারিকেলেরই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। কবি আল মাহমুদ বলতেছেন যে নারকেল গাছ একটি ফল বিশেষ বৃক্ষ নারিকেল, এই নারিকেল গাছের উপর দিয়ে যখন নাকি রাতের বেলা আকাশের চাঁদরা দেখলেন, তখন তিনি এই চাঁদরাকে তিনি গাছের ঢাবের সাথে কি করছেন, তুলনা করেছেন নারিকেলের লম্বা মাথায়, অর্থাৎ নারকেল গাছের উপর দিয়ে তিনি যখন কি করলেন, চাঁদরাকে দেখলেন, তখন তিনি ঢাবের সাথে তুলনা করেন। ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। দেখো কবি আল মাহমুদ বলতেছেন যে প্রকৃতি পরিবেশের সাথে খাপ খেয়ে চাঁদরা গাছের উপর দিয়ে, মাথার উপর দিয়ে, নারকেল গাছের উপর দিয়ে যেভাবে উঠেছে, যেন ঠান্ডা ও গোলগাল একটি ডাবের মতনই দেখাচ্ছে। কবি বলতেছেন সিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, সিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে মনোযোগ দাও। সিটকিনিটা অর্থাৎ ঘরের দরজার ভিতরে আমরা যে সিটকিনি লাগাই অথবা দরজার কপাট লাগাই, ওটাকে কবি আল মাহমুদ বলছেন সিটকিনিটা আস্তে খুলে, রাতের গভীরে যখন আমি সিটকিনিটা আস্তে করে খুলে পেরিয়ে গেলাম ঘর, পেরিয়ে মানে বের হয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে গেলাম, যখন ঘর থেকে বের হয়ে গেলাম, ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। তখন তিনি ওই যে নারকেল গাছের উপর দিয়ে যে চাঁদটা দেখলেন, ওই চাঁদের জ্যোৎস্নার আলোতে আর শহরটা যেন একটু নিচের দিকে তাকাইলে বা উপর দিকে তাকাইলে বা এদিক সেদিক তাকাইলে তিনি দেখছেন যেন ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। অর্থাৎ শহরের অগণিত অসংখ্য ভবনগুলা যখন একসাথে ঝিম ধরে আছে, আর এই ভবনগুলো যেন একটু কাঁপতেছে, এরকম থরথর করে কাঁপছে, এরকম মনে হচ্ছে কবির কাছে। তাই কবি প্রকৃতি পরিবেশের সাথে এত সুন্দর করে এই কবিতাটি বলেছেন যে সিটকিনিটা আস্তে খুলে যখন পেরিয়ে গেলাম ঘর, যখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, তখন এই ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। তিনি বলতেছেন যেন শহরটা যেন থরথর করে কাঁপতেছে। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর কাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। দেখো শিক্ষার্থী বন্ধুরা কবি আল মাহমুদ বলছেন এখানে মিনারটাকে দেখছি যেন, রাতের অন্ধকারে যখন নাকি জ্যোৎস্না ভরা রাতে তিনি কি করলেন, মিনারটাকে দেখতে পাইলেন। আর মিনারটা দেখে, মিনারটা ছায়া দেখে তিনি দেখতে পাইলেন কেউ যেন দাঁড়িয়ে আছে, কোন একটি ব্যক্তি যেন দাঁড়িয়ে আছে, কোন একটি মানুষ যেন দাঁড়িয়ে আছে। পাথর কাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। আর তিনি যে গির্জাটা খ্রিস্টানদের যে উপাসনালয়টা ছিল, ওটাতে যে দেওয়ালগুলোতে যে ইট বা পাথরগুলো লাগানো হয়েছে, যেরকম ঢেউ খাওয়ানো হয়েছে, ওটাতে যেন লাল রং মিশে দেওয়া হয়েছিল। আর তিনি ওইটাকে বললেন, তুলনা করলেন যে পাথর কাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। পাথর কাটা একটি স্থানের নাম বুঝিয়েছেন, গির্জাটা হলো খ্রিস্টানদের উপাসনালয়। তাহলে খ্রিস্টানদের উপাসনালয় যে পাথর কাটায়, ওটা কি লাল পাথরের ঢেউ, তিনি প্রশ্নবোধক বলেছেন। অর্থাৎ দেখতে এরকম সুন্দর লাগছে যে যেরকম ভাবে ইটগুলাকে গেঁথেছে, যেন মনে হচ্ছে একটা পাথর কাটা ঢেউর মতন লেগেছে। শিক্ষার্থী বন্ধুরা দেখি পরের পংক্তিতে কবি আল মাহমুদ কি বলেছেন। দরগাতলা পার হয়ে যেই মোর ফিরেছি বাই, কু থেকে এক উটকু পাহাড় ডাক দিল আয় আয়। কবি আল মাহমুদ বললেন দরগাতলা, তাও একটি স্থানের নাম বুঝিয়েছেন, দরগাতলা পার হয়ে যেই, যখন আমি দরগাতলা পার হয়ে গেলাম, মোড় ফিরেছি ভাই, যখন কোন একটি মোড় ফিরলাম, কু থেকে এক উটকু পাহাড় ডাক দিল আয় আয়। এখানে উটকু শব্দের অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয়, অর্থাৎ কোনো প্রয়োজন নেই, সে পাহাড় যেন তাকে দেখে বলতেছে যে ডাক দিল আয় আয়। যখন আমি কবি আল মাহমুদ যখন হাঁটতেছে বা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখনই তাকে এই উটকু পাহাড় যেন ডাকছে। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। শিক্ষার্থী বন্ধুরা কবি আল মাহমুদ এখানে বলতেছেন পাহাড়টাকে হাত বুলিয়ে, যখন নাকি পাহাড়ের মধ্যে হাত রাখলেন, তখন তিনি লাল দিঘির ওই পারে, লাল দিঘির পারে যখন পাহাড়ের মধ্যে তিনি হাত রাখলেন, তখন এগিয়ে দেখতেছেন সামনের দিকে যে জোনাকিদের জন্য একটা দরবার বসেছে। দরবার শব্দের অর্থ হচ্ছে রাজসভা বা পরামর্শ সভা, ঠিক আছে। তাহলে কবি বলতেছেন যে আমি যখন কি করলাম, দিঘির লাল দিঘির পারে যখন পাহাড়টাতে হাত বুলালাম, তখন দেখতেছি এগিয়ে আরেকটু অগ্রসর হয়ে দেখলাম কি জোনাকিদের দরবার বসেছে, রাজসভা বসেছে।
আমায় দেখে কলকুলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। দেখো, প্রকৃতির সাথে কবি আল মাহমুদ এত সুন্দর করে বলেছেন, যখন রাতের অন্ধকারে আমায় দেখে দিঘির কালো জল, যখন বাতাসের সাথে কলকল শব্দ হচ্ছে, এক পার থেকে আরেক পারের মধ্যে যখন পানি ঢেউ খেলাচ্ছে, তখন কলকল কলকল করে শব্দ হচ্ছে দিঘির কালো জলটা। আর ওই কালো জলটা তাকে ডাকতেছে, আহ্বান করছে, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। কবি আল মাহমুদ যখন রাতের অন্ধকারে, জ্যোৎস্না ভরা রাতে যখন নাকি তিনি সিটকিনটা গলে ঘর থেকে বের হয়ে গেলেন, তখন দেখলেন পাখিরা কলরব করছে, লাল দিঘি পারে তিনি জোনাকিরা দরবার বসেছে, এইভাবে সবগুলো দেখে। আর তখনই এই কালো দিঘির জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। আমরা কি ঘুমাচ্ছি না? তুমি যেরকম ভাবে রাতে জ্যোৎস্না ভরা রাতে ঘর থেকে বের হয়ে চলে আসছো, আমরাও কিন্তু ঘুমাইনি, আসো। তাহলে কবি তার প্রকৃতি পরিবেশের সাথে আরো আল্লাহর প্রকৃতি সৃষ্টির সাথে তার তাল মিশিয়ে তিনি চলতে চেয়েছেন। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ, রক্ত জবার চোপের কাছে কাব্য হবে আজ। কে বলতেছেন? লাল দিঘির পানিটা, জলটা বলতেছে কি, পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ। তোমার পকেটের যে পদ্ম লেখা ভাঁজ করা যে কাগজটা আছে, ওটা খুলে ফেলো। রক্ত জবার চোপের কাছে কাব্য হবে আজ। আমাদের পাশে একটি রক্ত জবার জুপ আছে, অর্থাৎ জুপজার আছে, সেখানে আজকাল কাব্য হবে। দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দিঘির কথা উঠলো হেসে, যখন নাকি বলতেছে যে রক্ত জবার জোপের কাছে কাব্য হবে আজ, এই কথা শুনিয়া পাখিরা তো হেসে উঠলো। দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব, পাখি ফুল সবাই হেসে উঠলো। কাব্য হবে, কাব্য হবে, জোরলো কলর, মানে সবাই একটা কোলাহল সৃষ্টি করে দিল। কাব্য হবে, কাব্য হবে, মানে দিঘির কথার উপরে হাসাহাসি করে সবাই একটি কলরব অর্থাৎ কোলাহল সৃষ্টি করে দিল। কি আর করি পকেট থেকে খোলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। কবি আল মাহমুদ সর্বশেষ তার এই কথাটা এত সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তিনি বললেন, কি আর করি পকেট থেকে খোলে ছড়ার বই, আমার ওই যে পকেটের যে পদ্মলেখার ভাঁজ কাগজটা ছিল, সেই ছড়ার বইটা বের করে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। শিক্ষার্থী বন্ধুরা, তখন তার মনের একের পর এক গল্প চলতে আছে, আসর চলতে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা বুঝতে পেরেছি আজকে কবিতার যে পাঠ বিশ্লেষণগুলা চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে। যদি তোমরা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকে ক্লাসে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে, অথবা তোমরা যখন লাইভ ক্লাস দেখতেছ, এই লাইভ ক্লাস তোমরা কমেন্ট করবে। পাশাপাশি তোমরা কিন্তু আমার এই ক্লাসগুলো শেয়ার করে দিবে এবং লাইক করবে, কমেন্ট করবে, তাহলে তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরা দেখতে পারবে, পাশাপাশি আরো অনেক ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের কবিতার মূল ভাবটা কি ছিল। পাখির কাছে ফুলের কাছে শীর্ষক কবিতাটি কবি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখনো কিন্তু একটি নৈর্তিক তোমাদের জন্য রয়ে গেছে, যে যদি বলা হয় যে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বলতে পারবে। কোন কাব্যগ্রন্থ থেকে বলো তো কি? নিশ্চয়ই তোমরা বলবে যে পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতা কবির নিসর্গ প্রেমের গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। শিক্ষার্থী বন্ধুরা, কবি আল মাহমুদ যে কবিতাটি আমাদের জন্য উপহার দিয়েছেন, সেই কবিতাতে প্রকৃতি পরিবেশের সাথে তার জীবনটাকে খাপ খেয়ে চলার জন্য, আমাদেরকে নেওয়ার জন্য যে সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, এতে আমাদের গভীর মমত্ব এর সঙ্গে ফুটে উঠেছে। এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান। দেখো, পৃথিবীর যে এত সৌন্দর্য, এত বিচিত্র সৌন্দর্য আছে, এই প্রকৃতির কাছে যেন কবি আল মাহমুদ যেতে যাচ্ছেন, তাদের সঙ্গে মিশে যেতে চান, এগুলোর সাথে মিশে যেতে চাচ্ছে। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় সখা। প্রকৃতির যেন কবি আল মাহমুদের কাছে একটা পরম আত্মীয়। আমরা যেরকম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখি, ভালো সম্পর্ক রাখি, সুন্দর সম্পর্ক রাখি, তদ্রুপ প্রকৃতির সাথেও কবি আল মাহমুদ চাচ্ছেন যে সুন্দর একটি সম্পর্ক গড়ে রাখতে। কবি মনোরমে সেই প্রকৃতির আহ্বান শুনতে পায়। কবি যেন প্রকৃতির এই আহ্বানগুলো শুনতে পাচ্ছে।
জড় প্রকৃতির আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কে সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পাখির কাছে ফুলের কাছে কবিতার মূল অংশগুলা, মূল সারাংশটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবে। কিন্তু তোমাদের জন্য অনেকগুলো নোট থেকে রয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা একটি দলীয় কাজ করবো। তোমরা যে যেখানে বসে লাইভ ক্লাস দেখেছো, তোমরা এককভাবে থাকলেও পারো, বা যদি পাশাপাশি কেউ থাকে তোমরা একটু পরামর্শ করে তোমরা খাতা লিখে রাখো। কবিতায় পাখির সাথে ফুলের যে সম্পর্ক গড়ে উঠেছে তা বর্ণনা করো। পাখি আর ফুলের সাথে যে একটা গভীর মমত্ববোধের সম্পর্ক সৃষ্টি হয়েছে, এটা তোমরা বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা লিখে রাখো, পাশাপাশি যোগাযোগ করে তোমরা লিখে নেবে। আর যখন এই শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন তোমরা অবশ্যই তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে এই বিষয়গুলো তোমরা দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা মূল্যায়নে চলে যাচ্ছি। মূল্যায়ন করবো আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরের পাশে আমরা কি করব? টিক চিহ্ন দিব। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে দরবার শব্দের অর্থ কি? শিক্ষার্থী বন্ধুরা, দরবার শব্দের অর্থ, যদি কেউ বলো সালিশ, দিকে আমরা উত্তর সঠিক কিনা। যদি কেউ বলি রাজসভা, তাহলে এটা উত্তর সঠিক। কোলাহল, উত্তর ভুল। দালান, উত্তর ভুল। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলরব শব্দের অর্থ কি? কলরব শব্দের অর্থ কি বলবে তোমরা দেখি? স্তম্ভ, উত্তর ভুল। সমাহার, উত্তর ভুল। কোলাহল, উত্তর সঠিক। মন্দির, উত্তর বেঠিক। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দুটি প্রশ্নের উত্তর জেনে নিলাম। এখানে যদি বলা হয় কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে বলবে? সুন্দর বলেছ, 1933 সালে, 1936 সালে। তাহলে যদি বলি 1936 সালে, উত্তর সঠিক, তাই না? এখানে আরেকটি প্রশ্ন আছে, পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কে লিখেছেন? কবি শামসুর রহমান, কবি কায়কোবাদ, আল মাহমুদ, কাজী নজরুল ইসলাম। কি বলবো তোমরা? কবি আল মাহমুদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই আল মাহমুদকে সঠিক উত্তর হবে দেখতে পেরেছি। এখানে কায়কোবাদ উত্তর ভুল হবে, শামসুর রহমান উত্তর ভুল, কাজী নজরুল উত্তর ভুল। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটি বাড়ির কাজ নিয়ে যাবো। আজকে পাঠের শেষ পর্যন্ত চলে আসছি। বাড়ির কাজটি হলো তোমাদের জন্য, পাখির কাছে ফুলের কাছে কবিতায় পল্লী প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই কাগজ কলম নিয়ে বসে ছিলে, এখন লিখে রাখো তোমাদের বাড়ির প্রশ্নটা, যে পাখির কাছে ফুলের কাছে কবিতায় পল্লী প্রকৃতি যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই লিখে রাখছো, লিখে রাখো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে যারা এই মুহূর্তে আমার লাইভে ক্লাস দেখেছো, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগেই বলছি, তোমরা করোনা পরিস্থিতিতে অযথা এদিক সেদিক ঘোরাফেরা করবে না, বাড়িতে থাকবে, সুন্দর পরিবেশে থাকবে, পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি অঙ্গ। তাই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে করোনা মহামারীর থেকে আমাদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। এ বলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।